সবুজ ধান গাছের ভেতর থেকে সদ্য বেরোনো হলুদ রঙের ধানের শীষকে দেখেছ? দেখো, মৃদু বাতাসে তাদের কেমন দোল খাওয়া। দেখেছ তাদের ওপর দিয়ে সাদা বকের উড়ে বেড়ানো? আর পিছনের কালচে সবুজ রঙের সারিবদ্ধ 5টা পাহাড়ের চূড়াকে দেখো, দারুণ না? ঠিক যেন উত্তরাখণ্ডের পঞ্চচল্লী। এ তো সবের সূচনা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ, বর্ষা শেষ হতে এখনো কিছুটা বাকি, তাই চারদিক সবুজে ভরা। ঘুরে বেড়াবো ছোটনাগপুর মালভূমির এ প্রান্ত থেকে ও প্রান্তে। ঘুরে বেড়াবো শাল গাছের মাঝখানের মসৃণ পিচের রাস্তা দিয়ে। শুধু শাল গাছ কেন, ছায়াঘেরা ঘন পাইনের জঙ্গলেও ঘুরে বেড়াবো। এগিয়ে যাব ছোট ছোট ছেলে মেয়েদের ম্যারাথন দৌড় দেখতে দেখতে। দেখব অসংখ্য ড্যাম, কখনো ধ্রুবা ড্যাম, কখনো কাঁকে ড্যাম, আর নেতারহাট ড্যাম তো আছেই। ঘুরবো জলপ্রপাতের সাম্রাজ্যে, ছোট্ট ঘাগরি ফলস থেকে শুরু করে সবচেয়ে বড় লোদ ফলসে। সুগাবাঁধ ফলস থেকে মির্চাইয়া ফলসেও ঘুরে বেড়াবো। আবার রাঁচির কাছাকাছি অনেক সিঁড়ি বেয়ে নেমে যাব হুড্রু ফলসের পাদদেশে। যাব জোনহা আর সীতা ফলসের কাছেও। আর সবার প্রিয় দাসম ফলস তো আছেই। রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির থেকে দামোদর আর ভৈরবী নদীর সঙ্গমও দেখব রাঁচি জগন্নাথ মন্দির আর শান টেম্পলকেও। নেতারহাটের ন্যাসপাতি বাগানেও ঘুরে বেড়াবো, দেখি তোমাদের জন্য ন্যাসপাতি উপহার দিতে পারি কিনা। অসম্ভব সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে যাব চারদিকে শস্য ক্ষেত ও পশুদের ঘাস খাওয়া দেখতে দেখতে। কখনো গল্প করব স্কুল থেকে ফেরা ছাত্রীদের সাথে। বেতলার দিকে যাওয়া কোয়েল নদীর সাথেও দেখা করব। আর এগিয়ে যাব রাস্তায় ছিটকে আসা ঝর্ণার জলের স্পর্শ নিতে নিতে। কখনো পার করব কর্কটক্রান্তি রেখাকে, কখনো রাস্তায় দল বেঁধে যাওয়া ভেড়াদের একটু আদরও করব। পালামৌয়ের জঙ্গলে সাফারিও করব, আর হাতিদের সাথে একটু আলাপচারিতাও। চলে যাব কেচকির ঔরঙ্গা আর কোয়েলের মিলনস্থলের অরণ্যের দিনরাত্রি সিনেমার শুটিং স্পটে। আর মেদিনী রাইয়ের সেই পুরো দুর্গটা না দেখলে ইতিহাস যে অভিশাপ দেবে। দিনের শেষে সাগর দিঘিতে সূর্যাস্ত সে তো দেখতেই হবে। নেতারহাটের ঐতিহাসিক স্যালে হাউস দেখে যাব ম্যাগনোলিয়া পয়েন্টে, যেখানে ম্যাগনোলিয়া আর তার রাখালের প্রেম কাহিনী ও তাদের পরিণতির কথা শুনব। খাবো স্থানীয় অনেক খাবার, কাঁচা শালপাতায় গরম গরম নুডলসও খাবো, আহা, যার স্বাদে শুধু ছোটনাগপুরেরই গন্ধ। সিঁড়ি বেয়ে উঠবো রাঁচি রক গার্ডেন ও টেগর হিলে, আর ওপর থেকে দেখব পুরো শহরটাকে। বোটিং করব বিশাল পাত্রাতু লেকের জলে, আর পার্কে বসে প্রেমিক প্রেমিকার প্রেম করাও দেখব। আর সেই বিখ্যাত জিগজ্যাগ রোড, তাকে কি বাদ দিলে চলে? একদিন রাত কাটাবো সেই ভুতুড়ে ছোট্ট শহর ম্যাকলাক্সিগঞ্জেও। ঘিও মারবো কয়েকটি ভুতুড়ে বাড়িতেও। আর সেই পুরনো রেল স্টেশন, ফ্রিডম ফাইটার স্ট্যাচু আর সর্বধর্ম সমন্বয়, সেটা তো দেখতেই হবে। দেখব সেই রিভার ক্যানিয়নটাকেও। বন্ধুরা, চলো ঘুরে আসি ঝাড়খণ্ডের অলিতে গলিতে, সবুজে ভরা অরণ্যের দিনরাত্রিতে। আর বৃষ্টির কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম। আমি গিয়েছিলাম সেপ্টেম্বরের শেষ বর্ষায়। উপরি পাওনা ছিল রাঁচির দুর্গাপুজো। তোমরা প্ল্যান করো সামনের এই বর্ষাতেই। জুলাই থেকে সেপ্টেম্বর পুরো ঝাড়খণ্ডই স্বর্গ হয়ে উঠেছে। সামনের এই গরমে আমার ভিডিওগুলো দেখো আর প্ল্যান করো, দেখবে চাঁদের পাহাড় তোমাদের নিরাশ করবে না। আর প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে অনেক উৎসাহ পাবো। তো চলো যাত্রা শুরু করি বেশ কয়েকটি ধারাবাহিক পর্বের অরণ্য আর জলপ্রপাতের সাম্রাজ্যে। তখনও সূর্য ওঠেনি। ট্রেনের জানালার বাইরে চোখ রাখলাম। মৃদু আলোয় সবুজ প্রকৃতি সবে ঘুম থেকে উঠেছে। আমি বসে আছি হাওড়া রাঁচি ক্রিয়াযোগা এক্সপ্রেসে। গতকাল রাত 9:10 হাওড়া ছেড়ে ভোর 5:20 রাঁচি ঢুকবে। ট্রেনও চলেছে একদম কারেক্ট টাইমে। ঝাড়খণ্ডের মাঠঘাট এখন সবুজ ধান গাছে ভরা, আর মাঝে মাঝে বিক্ষিপ্ত জঙ্গলেরও উপস্থিতি। ট্রেনে বসে সকালের প্রকৃতি দেখতে কি যে ভালো লাগে কি বলবো। স্নিগ্ধ সবুজ প্রকৃতি যেন কথা বলতে চায় প্রতি মুহূর্তে। এখনো সেরকম লোকালয়ে প্রবেশ করিনি, মাঝে মাঝে শুধু 2-1টি স্টেশন।
রাঁচি স্টেশনের ফুটব্রিজ থেকে স্টেশন চত্বরের সকালের ব্যস্ততা। হালকা কুয়াশা মাখা সকালে একটু আগেই সূর্য উঠেছে। গাড়িতে উঠে বসলাম। সামনে একটি দুর্গাপুজোর প্যান্ডেল, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চলেছি সোজা নেতারহাটের দিকে। রাঁচিতে শেষের দুদিন থাকব। রাঁচি জাংশন থেকে নেতারহাটের দূরত্ব 153 কিমি, লম্বা সফর। আর এই সফরের প্রথমেই যাত্রার শুভারম্ভ করতে ঢুকে পড়লাম রাঁচি জগন্নাথ মন্দিরে। স্টেশন থেকে দূরত্ব মাত্র 9 কিমি। রাঁচি জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, কিন্তু মন্দিরের রং আলাদা, সাদা ও লাল রঙের। 17th সেঞ্চুরিতে নির্মিত হয়। মন্দিরের অলিন্দে স্বাভাবিকভাবেই ছবি তোলা মানা, তবে ইতিহাসের অলিন্দে যেতে কোনো বাধা নেই। বরকাগড় জগন্নাথপুরের রাজা আনিনাথ সাহাদেও 1691 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর এই মন্দির নির্মাণ কাজ সমাপ্ত করেন। গঠনশৈলীতে কলিঙ্গ আর্কিটেকচারের ছাপ স্পষ্ট। রাঁচি শহরের প্রান্তে একটি ছোট্ট টিলার ওপর মন্দিরটি নির্মাণ করা হয়, তাই মন্দির চত্বর থেকে চারদিকের খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। দেখো, চারদিকে সবুজ ঝাড়খণ্ড ও রাঁচি শহরের একাংশের দৃশ্য। দেখা যাচ্ছে রাঁচি ক্রিকেট স্টেডিয়ামকেও, আমাদের মহান ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির হোম গ্রাউন্ড। বন্ধুরা, রাঁচি এলে কোথাও যেন আমাদের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনেরও স্পর্শ পাওয়া যায়। মন্দিরের প্রধান উৎসব স্বাভাবিকভাবেই রথযাত্রা। সবাই সাড়ম্বরে এই রথযাত্রায় অংশ নেয়। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দ্বারা মন্দিরটি আক্রান্তও হয়, পরে আবার পুনর্গঠনও করা হয়। 1990 সালে বয়সের কারণে মন্দিরটির অনেকটাই ভেঙে পড়ে। 1992 সালে শেষবার পুনর্নির্মাণ সম্পন্ন হয়। রাঁচি জগন্নাথ মন্দির ও জগন্নাথ দর্শন করে আবার পথ চলা। দূরে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের বিধানসভা ভবন। মূল শহর থেকে একটু দূরে বলে চারদিকে সবুজের সমারোহ, আর পথ অত্যন্ত মসৃণ। পুরো ঝাড়খণ্ড জুড়ে রাস্তা কোথাও এতটুকু খারাপ পায়নি। সামনেই রাঁচি ক্রিকেট স্টেডিয়াম, তাঁবুর আদলে তৈরি স্টেডিয়াম ও গেটের ছাদ। রাস্তার ওপর একটা বড় গেট, কি গেট অবশ্য জানি না। পথ এখন চলে গেছে একটা বড় ড্যামের পাশ দিয়ে, নাম ধ্রুয়া ড্যাম। রাঁচি থেকে দূরত্ব 13 কিমি। হাতিয়া ড্যাম নামেও এর পরিচিতি রয়েছে। দেখেছো বন্ধুরা, কি বিশাল ড্যাম! সুবর্ণরেখা নদীর ওপর নির্মিত এই জলাধারের প্রধান কাজ রাঁচি ও তার আশেপাশের অঞ্চলে পানীয় জল সরবরাহ করা। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কারিগরি সহায়তায় 1963 সালে এই বাঁধের নির্মাণ কাজ সমাপ্ত হয়। শহরের বাইরে অবস্থিত এই ড্যাম সূর্যোদয় সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত। ড্যামের জলে বোটিং করারও ব্যবস্থা আছে। শহুরে কোলাহল বর্জিত এই পরিবেশ রাঁচির একটি গুরুত্বপূর্ণ পিকনিক স্পট। पानी भी पी लीजिएगा तो कोई दिक्कत नहीं है। यहाँ का पानी बहुत फायदा है, ठीक है, इसलिए हर जगह बोतल का पानी मत पीजिएगा। तो हुआ क्या है ना कि जैसे तबीयत उन लोग का खराब होता है या जख्म हुआ, गोली लगाई या जो भी है, अदरवाइज वो हॉस्पिटल अच्छा है, ऐसा नहीं है। हॉस्पिटल तो उन लोग के सब जगह अच्छा है, लेकिन उन लोग का रांची ट्रांसफर होता है कि यहाँ के हवा पानी में वो ताकत है, हाँ, ताकत है कि बहुत जल्दी बीमारी को रिकवरी करता है। হাতিয়া ড্যাম পেরিয়ে পথ 43 নম্বর জাতীয় সড়ক ধরল। রাঁচি সহ ঝাড়খণ্ডে জল হওয়া খুবই স্বাস্থ্যকর, এ কথা আগেই জানতাম। এখন ড্রাইভারের থেকে জানলাম শারীরিক সমস্যা ও আঘাতপ্রাপ্ত ভারতীয় সেনাদেরকেও দ্রুত সুস্থতার জন্য কিছু সময় ঝাড়খণ্ডে ট্রান্সফার করা হতো। দ্রুত আরোগ্যও লাভ করত তারা। যাত্রাপথে এবার ছোট্ট বিরতি। নাগরি বলে একটা জায়গায় বেশ ভালো একটা খাবারের দোকান, নাম কোয়েল সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। খাস্তা, কচুরি, জিলিপি সহ মিষ্টি, কেক এইসব পাওয়া যায়। যাত্রাপথে বিরতিতে তোমরা এখানকার খাবার ট্রাই করতেই পারো। সামনে 43 নম্বর জাতীয় সড়কের টোল প্লাজা, আর সেটা পেরিয়ে আমাদের গাড়ির গতি আরও বেড়ে গেল। রাস্তার ওপর দিয়ে চলে গেছে কত বিদ্যুতের তার। সামনে একটি পাওয়ার স্টেশন, তাই এত বিদ্যুতের লাইন। জাতীয় সড়ক ছেড়ে পথ এবার চলে গেছে ঘাগড়া নেতারহাট রোডের সবুজ ধান ক্ষেতের মাঝখান দিয়ে। চারদিকে কত সবুজের সমারোহ। সামনে দেখো একটা ছোট ন্যাড়া পাহাড়, আসলে এটা একটা টিলা। ভৌগোলিক ভাষায় যার নাম মোনাডনক। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে এসে চারদিকে সমপ্রায় ভূমির মাঝখানে ক্ষয় প্রতিরোধ করে অবশিষ্ট পাহাড় রূপে অবস্থান করছে এই মোনাডনক। ছোটনাগপুর মালভূমির আনাচে কানাচে এইরকম ছোট ছোট টিলা অনেক রয়েছে।
ওই দেখো আর একটা, এটা বেশ বড়, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। এই দেখো, মাথা ন্যাড়া করে বিশাল গম্বুজের আকারে দাঁড়িয়ে আছে। দূর থেকে একক টিলা মনে হলেও কাছে এসে বোঝা গেল তার আশেপাশে একগুচ্ছ টিলার উপস্থিতি। কখনো পথ চলে গেছে দুপাশের বৃক্ষহীন সবুজ চাষের জমির পাশ দিয়ে, তো আবার কখনো দুপাশে সারিবদ্ধ গাছেদের ভেতর দিয়ে। বেশ কিছু রাধাচূড়া গাছও আছে, যাতে হলুদ রঙের অজস্র ফুল ফুটে আছে। কখনো রাস্তা দিয়ে হেঁটে চলেছে গরুর পাল। বর্ষার জলের ছোঁয়ায় সবুজ ঝাড়খণ্ড যেন আরও সবুজে পরিণত হয়েছে। শীতকালে এলে মাঠঘাটের এই সবুজ চেহারা পাওয়া যেত না, তাই বর্ষাকেই বেছে নিয়েছি। শেষ বর্ষার সেপ্টেম্বর মাস বেছে নেওয়ার আরেকটি কারণ অবশ্য আছে। ভরা বর্ষা তীব্র বৃষ্টিতে বেড়ানোয় কিছুটা বিঘ্ন ঘটত। তাছাড়া পিচ্ছিল রাস্তায় পায়ে হেঁটে অসংখ্য জলপ্রপাতের ধারে কাছেও যাওয়া যেত না। আর বর্ষায় জলপ্রপাতের জলও ঘোলা লালচে রঙের হয়ে থাকে। সেপ্টেম্বর মাসে সেই চিন্তা নেই। ফলসের কাছাকাছিও যেমন যাওয়া সম্ভব, তেমনি বৃষ্টি একটু কমে যাওয়ায় জল একেবারে স্বচ্ছ থাকবে। অসংখ্য ফলসে স্নানও করা যাবে। যেতে যেতে হঠাৎ চোখে পড়ল সারিবদ্ধ 5টা পাহাড়কে। নেমে পড়লাম। জায়গাটার নাম কোকোতলি। দেখো, সদ্য বেরোনো ধান গাছের বিশাল প্রান্তরের পিছনে ঝাড়খণ্ডের পঞ্চচুল্লি পাহাড়কে। রাস্তার বাম দিকেও অসংখ্য পাহাড়ের সারি। জায়গাটি এত ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। নেতারহাট প্রবেশের প্রাক মুহূর্তে এই যেন আমাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন। এখান থেকে নেতারহাট আর 24 কিমি পথ। দৃশ্য দেখো বন্ধুরা, ধান গাছ থেকে সবে ধান বেরিয়েছে, আর তার ওপারে দেখো 5টা পাহাড়ের চূড়া, ছোটনাগপুরের পঞ্চচুল্লি। অসাধারণ দৃশ্য, অসাধারণ। আর এপারে রাস্তা ছোটনাগপুরের বুক চিরে চলে গেছে। বিউটিফুল। চারদিকের প্রকৃতিটা দেখো বন্ধুরা, ওদিকে সবুজ পাহাড়, পুরো আকাশ জুড়ে অবস্থান করছে। যেতে যেতে চোখে পড়ল নর্থ কোয়েল নদীকে। পথে দৃশ্যপট এখন অনেকটাই পাল্টে গেছে। উচ্চতাও বেড়েছে বেশ কিছুটা। চারদিকে ধান জমির পরিবর্তে এখন শালের জঙ্গলের উপস্থিতি। দেখলাম বেশ কিছু কিশোর কিশোরী রাস্তায় দৌড়াচ্ছে, আর মাঝে মাঝে অ্যাম্বুলেন্সও চলছে। বুঝলাম ম্যারাথন চলছে। দেখে বেশ ভালো লাগলো, ছোট ছোট ছেলে মেয়েদের ম্যারাথনে অংশ নেওয়া নিয়ে। কয়েকজনকে দেখলাম বেশ ফাঁকিও মারছে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হেঁটে চলেছে। কেউ আবার পথ কমাবার জন্য পাহাড় বেয়ে নেমে আসছে। রাস্তার রেলিংয়ে বসে হনুমানগুলো ম্যারাথন দেখছে। তাদেরও দৌড়তে ইচ্ছে করছে হয়তো। কেউ কেউ রাস্তার ধারে জল ও গ্লুকোজ নিয়ে দাঁড়িয়ে আছে। এসব দেখতে দেখতে পথ চলতে কি যে ভালো লাগছে কি বলবো। বন্ধুরা, তোমরা বোর হচ্ছ না তো? কি করব, প্রকৃতি দেখা ও দেখানোই তো আমার কাজ। পথের ধারে জঙ্গলের ঘনত্ব আরো বেড়ে গেছে, আর উচ্চতা বেড়ে যাওয়ায় ঠান্ডা হাওয়াও গায়ে এসে লাগছে। সব দিক থেকে যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। পথের ধারে স্ট্যান্ডে লেখা ওয়েলকাম নেতারহাট। জানো তো, নেতারহাটকে বলা হয় ছোটনাগপুরের রানী। কেন বলা হয় সে গল্প অবশ্য আগামী পর্বে শোনাবো। আপাতত শাল গাছের ঘনত্ব দেখো, গায়ে গায়ে যেন লেগে রয়েছে।
জনমানবহীন পথ পেরিয়ে অনেকক্ষণ পর কিছু বাড়িঘর চোখে পড়ল, আর সেগুলো পেরোতে না পেরোতেই সামনে চলে এলো ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল প্রভাত বিহার। সামনের পোর্শনটা নবনির্মিত, রেট একটু বেশি। আমরা থাকবো পুরনো হোটেলে, যার রেটও একটু কম, আর উপস্থিতি শালের জঙ্গলের একদম গায়েই। একই চত্বরে হলেও নতুন থেকে পুরনো হোটেলে যাবার গাড়ির রাস্তাও আছে। চলো এবার তোমাদের রুমগুলো দেখাই। এই দেখো, বিশাল বড় সাইজের রুম, দুটো বেড পাশাপাশি জোড়া। রুমের বাইরে ব্যালকনি, আর তার বাইরে ঘন শালের জঙ্গল। প্রভাত বিহার বুক করার ওয়েবসাইট ও পদ্ধতি দিয়ে দিলাম, আর সেই সাথে প্রত্যেক প্রকার রুমের চার্জও। এগুলি নতুন আর পুরনো বিল্ডিংয়ের মাঝের চাতালে থাকা বেশ কিছু টেন্ট। তার পাশেই বাচ্চাদের খেলাধুলার জায়গা, দোলনা থেকে স্লিপার সবই আছে, আর রেস্ট নেওয়ার জন্য বসার জায়গাও। পুরনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিংয়ে যাবার সিঁড়ি। নতুন বিল্ডিংয়ের প্রতিটি রুম ও বারান্দা পূর্বমুখী, তাই ঘরে বসেই সূর্যোদয় দেখা যায়। পুরনো থেকে সূর্যোদয় দেখতে গেলে তার ছাদে উঠতে হবে। নেতারহাটের সানরাইজ পয়েন্টও এটি। এখানে থাকলে তাই উপরি পাওনা এই সানরাইজ পয়েন্ট। যারা অন্য হোটেলে থাকে তারাও সানরাইজ দেখতে ভোরে এখানে এসে ভিড় করে। তাই বন্ধুরা, নেতারহাটে এলে থাকবার জন্য প্রভাত বিহারকেই বেছে নিও। সুন্দর পরিবেশ ও বিশাল চত্বর, থাকার মজাটাই আলাদা। এখন দুপুর 1টা, ভীষণ খিদেও পেয়েছে, তাই চলো লাঞ্চটা তাড়াতাড়ি খেয়ে ফেলি, তারপর একটু রেস্ট নিয়ে সাইট সিংয়ে বেরোবো। তবে সে গল্প বলবো পরের পর্বে। পাশে থেকো, আর আজকের গল্প কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। টাটা।